বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার অসুস্থতা এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এখন একটাই $1 মিলিয়ন প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? নানা প্রতিকূলতা ও অসুস্থতার মাঝেও এতদিন সামনে থেকে দলের হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কিন্তু এবারের অসুস্থতা তাকে অনেকটাই রাজনীতির মাঠ ছাড়া করে দিয়েছে। এই মুহূর্তে দলটি একরকম নেতৃত্ব শূন্যতায় ভুগছেন বলে মনে করছেন নেতাকর্মীরা। যদিও তারেক রহমান দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু দলকে আরও সুসংগঠিত করতে ঠিক এই মুহূর্তে তাকে পাশে চাইছেন নেতাকর্মীরা। উনি আসলেই আমাদের দিনাজপুরে আমাদের সবার জন্য একটা ভালো গর্ববোধ আসবে, এবং আমরা নির্বাচনী যেসব কাজ চলছে আমাদের এগুলো বন্ধ নয়, আমাদের চলছেই। এটার আরো ভালো অতিক্রম হবে যদি উনি তারেক রহমান যদি আরো আসে, এত দ্রুত চলে আসে। আপনার প্রতীক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষের চেয়ে রয়েছে, পথ চেয়ে রয়েছে। আপনি অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত আসুন এবং বাংলাদেশকে একটু সুসংগঠিত রাষ্ট্রে পরিচালনা করে আমাদেরকে একটি আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার সুযোগ করে দিন। তারেক রহমান আসলে আরো দীর্ঘদিন দলের এবং দেশের নেতৃত্ব দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি সময়ের সাহসী সন্তান, তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে শুধু দলের হাল ধরবেন তা না, গোটা জাতির হাল ধরবেন। তার মায়ের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অবশ্যই তিনি দেশে ফিরবেন, এবং এই নির্বাচনের আগেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যাশা করি জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে আসবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষেরও প্রত্যাশা দেশের এই ক্রান্তি লগ্নে তারেক রহমানের মতো একজন রাজনীতিকের খুবই প্রয়োজন। ভোটার হিসেবে তারেক জিয়ার আশা বা না আসা নিয়ে তো কোনো কথাই নাই। আশা নিয়ে যে আমি উচ্ছ্বসিত, এবং এই যে ভোটটা এতদিন পর উনি যে আমাদের সদরের প্রার্থী হচ্ছেন, এটা নিয়েও আমি ব্যাপক উচ্ছ্বসিত। আমি চাই উনি দেশে আসুক, নিজে উনি ক্যাম্পেইন করুক, আমরা ভোট দিই, আনন্দমুখর পরিবেশে ভোটটা হোক। আমাদের জন্য, উন্নয়নের জন্য, বগুড়াবাসীদের জন্য, সবার জন্য, এই বগুড়া তারেক জিয়ার জন্য আমরা দোয়া করি এখান থেকে ইলেকশনে পাশ করে জয়লাভ করে। এটা আমাদের জন্য খুব ভালো, বগুড়াবাসীর জন্য, উত্তরবঙ্গের জন্য খুব ভালো। আল্লাহ রহমত হবে, দেশে আসুক আল্লাহ রহমতে, তার জন্য দোয়া করি। তাকে আল্লাহ সুস্থ হোক, ভালো হোক আল্লাহ রহমতে, ইনশাআল্লাহ তাই ভোটে পাস করুক, এই আমরা দোয়া করি আল্লাহ রহমতে। তার মা অসুস্থ, তার তো দেশে আসা লাগবে। তার মা অন্য কেউ তো আলাদা, কিন্তু তার তো মা, তা তো আসা লাগবে। তার যে জায়গাতেই থাকুক, ছেলের প্রাণ কান্দায় না দেয়, যে ভাবুক যে মা কোন জায়গায় আছে না আছে, কি করতেছে, যে জায়গাতেই থাকুক, মার সে জীব প্রায় আসতেই পারে। তবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়েও বেশ চিন্তিত রয়েছেন নেতাকর্মীরা, তাই সরকারকে যথাযথ নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। তারেক রহমান উন্মুখ হয়ে আছেন কখন সরকার একটি ব্যবস্থা নিবে, সুষ্ঠু ব্যবস্থা নিবে, তার নিরাপত্তার ব্যবস্থা করবে, তারপরে তারেক রহমান চলে আসবে। অবশ্যই আসবেন, এবং আপনি আমরা আশা করতেছি খুব দ্রুতই সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য একটি সহজ সরল সুযোগ পথ তৈরি করে দেবে। নিরাপত্তাহীনতা না থাকলে তো তারেক রহমান ব্যাক করবে না এমন তো না। বাংলাদেশের এখন একমাত্র নেতা যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, সেই নেতাকে নিরাপত্তা এই সরকার যদি দিতে পারতো তাহলে আজ এমন হতো না। ইভেন দেখেন, তারেক রহমানকে গত 1 বছরে ওনার ন্যাশনাল আইডি কার্ডটা তৈরি করে দেওয়া হয়নি, ওনার পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়নি। ওনাকে বলতেছে পাস দিয়ে নিয়ে আসবে। কেন গত 1 বছরে কি ওনাকে এনআইডি করে দেওয়ার সুযোগ ছিল না? ওনার পাসপোর্ট করে দেওয়ার সুযোগ ছিল না? তারেক রহমানই বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, ওনার নিরাপত্তার বিষয় বিবেচনা করে ঠিক যে মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে অহেতুক বিতর্ক টানা উচিত নয় বলে মনে করি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনকালীন সময়ে বিএনপির হাল ধরার জন্য তারেক রহমানের কোনো বিকল্প নেই। দলের কাজগুলো খালেদা জিয়া এখানে দেখাশোনা করতেন, ছেলে বাইরে থাকলেও, কিন্তু যেহেতু তিনি শয্যাশায়ী, সেহেতু তারেক রহমান দেশে আসলে নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে। হ্যাঁ, এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনের উপস্থিতি না থাকলে দলের নেতাকর্মীরা কিছুটা হতাশ হতে পারে। তো সেই জন্য যেভাবেই হোক তারেক রহমানকে দেশে আসতে হবে। তার মার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, এই যে
শূন্যতা হয়ে যাবে, এই শূন্যতা দূর করার জন্যই তারেক রহমানের আসা উচিত। হয়তো সময় লাগবে, কারণ খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হয়তো তারেক রহমানের এখনও পুরোপুরি আসেনি। তবে তিনি দেশে ফিরে আসলে, তার মায়ের কাছে থাকলে নেতাকর্মীরা যেমন চাঙ্গা হবে এবং সেই শূন্যতাও পূরণ হবে। যত সমস্যাই থাকুক না কেন, নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। 3 দফা দাবি আদায়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকদের এক অংশ। বিদ্যালয় জুড়ে বন্ধ রয়েছে নিয়মিত পাঠদান। এই কর্মবিরতির অংশ হিসেবে জয়পুরহাটের 5 বিবি উপজেলার সিট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল 10টা থেকেই বন্ধ দেখা যায় শ্রেণী কার্যক্রম। সহকারী শিক্ষকেরা শ্রেণীকক্ষের বাইরে অবস্থান করলেও কক্ষে চলছে পরীক্ষা। প্রধান শিক্ষক ও দপ্তরে মিলেই পরিচালনা করছেন তা। আমরা সবাই ছাত্রছাত্রীরা যাই, আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের ক্লাসে আবার ফিরে আসুক, তাই আমরা ভালো করে পড়াশোনা করতে পারি। এসে দেখি আমার অন্য টিচারেরা আমাদের পরীক্ষা নিচ্ছে না, তাই আমাদের হেড স্যার আমাদের পরীক্ষা নিচ্ছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, দাবি দেওয়ার জটিলতায় যেন ক্ষতিগ্রস্ত না হয় শিশুদের ভবিষ্যৎ। দ্রুত শিক্ষকদের ক্লাসে ফেরানোর তাগিদ তাদের। তো কালকে ছিল আমাদের ইংলিশ পরীক্ষা, হয় নাই, তো একটা আগাম আমরা যে প্রস্তুতি নেই, এই প্রস্তুতিটা থাকে না পরবর্তীতে পরীক্ষাটা হলে। তো এর জন্য আমরা মনে করি যে যেই দিন থাকে পিছায় দেওয়া, আগায় দেওয়া বাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে, গার্ডিয়ানদের উপরও পড়ে, কারণ আমাদের প্রস্তুতি বিভিন্ন কাজ থাকে, সব কিছু মেনটেন করে তো আমাদের করতে হয়। শিক্ষকরা তো ক্লাস নিতে পারতেছে না, বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে। বাচ্চাদের এগুলো সমস্যা হলে তো বাচ্চারা সামনে ভালো মতো পরীক্ষা দিতে পারবে না। এই জন্য শিক্ষকরা যাতে ক্লাস নেয়, ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করতে পারে। সামনে আমার মেয়ে ক্লাস 1-এ উঠবে, ও যদি শোনে ক্লাস ছাড়েরা ক্লাস নিতে আসে না, তাহলে তো বাচ্চার মনোযোগটা নষ্ট হবে, বাচ্চা আর পড়বে না। যে ছাড়েরাই আসে না, আমরা কিভাবে পড়বো? হেড স্যার তিনি দায়িত্ব নিয়েছেন যে পরীক্ষার বা পড়ার মানে কিভাবে ধরন বা কৌশল হবে, এই নিয়ে একটু তার ভরসায় আমরা স্কুলে বাচ্চাদের মানে পড়ার পাঠাচ্ছি এবং পরীক্ষা দিয়েছি। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। দায়িত্বরত থাকা অবস্থায় আমি যে আমার দায়িত্ব পালন করতে পারতেছি না, অর্থাৎ আমি শিক্ষকের দায়িত্ব, বর্তমান যে শিক্ষার্থীদের ক্লাসরুমে থাকার কথা সেটা আমি না থেকে আমি আমার কর্মবিরতি পালন করতেছি। এটা আমাকে সত্যি কষ্ট দিচ্ছে, কিন্তু কি করব, আমাদের দাবি দাওয়াগুলো যদি আমাদের সত্যিকার অর্থে না পাওয়া যায়, ততক্ষণ না আমাদের এই কর্মবিরতিতে আমরা আছি, থাকবো। 8 তারিখে আমরা যখন ঢাকায় আমরা অবস্থান কর্মবিরতি করি, তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা 10ম গ্রেড দাবি করছিলাম এবং 10-16 গ্রেড এবং শতভাগ পদোন্নতি আমাদেরকে আশ্বাস দিয়ে ওইখান থেকে আমাদেরকে তারা বিদায় করছিল। কিন্তু এতদিন যাওয়ার পরেও তারা শুধু আমাদের সরকারের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মহল, তারা শুধুমাত্র আমাদেরকে মানে আশার বাণী শোনাচ্ছে, কিন্তু আমার প্রজ্ঞাপন আকারে আমাদেরকে দিচ্ছে না। কর্মবিরতি পালন করতেছি এবং বাচ্চাদের কোনো বার্ষিক পরীক্ষা নিতেছি না। আজকে গতকাল একটি পরীক্ষাও নেই, আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের হেডমিস্ট্রেস এবং অভিভাবক সমন্বিত মিলে তারা পরীক্ষা নিচ্ছে। আমরা কোনো পরীক্ষা নেই না এবং কোনো সহযোগিতাও করি নাই। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের 3 দফা দাবি হচ্ছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যখন ক্রমশ জোরালো হচ্ছে মৃত্যুর গুঞ্জন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা রাস্তায় নেমেছে দলীয় প্রধানের দেখা পেতে, তখন একরকম বাধ্য হয়েই প্রায় 1 মাস পর খানের সঙ্গে তার বোন চিকিৎসক উজমা খানমকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এতেই উবে গেছে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মৃত্যুর গুঞ্জন। উজমা খানম জানিয়েছেন কেমন আছেন ইমরান খান।
পাকিস্তানের কারা আইন অনুসারে বন্দীদেরকে তাদের পরিবার এবং আইনজীবীদের সাথে দেখা করার অনুমতি দেওয়ার কথা বলা থাকলেও ইমরান খানের ব্যাপারে তা মানা হচ্ছিল না, যা নিয়ে ক্ষোভ বাড়ছিল পিটিআই নেতাকর্মীদের। সেই ক্ষোভের বিস্ফোরণ হয় 2 ডিসেম্বর। সকাল থেকে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের সামনে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রায় 1 মাস ধরে পরিবার, নেতাকর্মী ও আইনজীবীদের কাউকেই খানের সঙ্গে দেখা করতে না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। পরে একরকম চাপের মুখে উজমা খানমকে 20 মিনিটের জন্য ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়। কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে অল্প সময়ের জন্য ইমরান খানের সঙ্গে দেখা শেষে উজমা খানম জানান, ইমরান খান শারীরিকভাবে ঠিক আছেন, তবে সবসময় তাকে রুমের ভেতরে রাখা হয়। খুব অল্প সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ পান, কারোর সঙ্গে কথা বলারও সুযোগ নেই। কারাগারে একাকিত্ব ইমরান খানের উপর ঝেঁকে বসেছে বলেও জানান তিনি। সেই সঙ্গে জানান এর জন্য কতটা ক্ষুব্ধ ইমরান খান। তার দাবি, ইমরান খানকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, যা শারীরিক নির্যাতনের চেয়েও বেশি কষ্টদায়ক। এর আগে ইমরান খানকে নিয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে তার পরিবারের সদস্যরা। রয়টার্সকে উদ্বেগ প্রকাশ করেন খানের ছেলে কাশিম খান। তিনি বলেন, আমাদের কাছ থেকে হয়তো কোনো ভয়াবহ সত্য লুকিয়ে রাখা হচ্ছে। বাবাকে নিয়ে ছেলের এমন কথায় উদ্বেগ আরো বাড়ে। যদিও সাবেক প্রধানমন্ত্রী কারাগারে ভালো আছেন বলে শুরু থেকেই দাবি করে আসছিল কারা কর্তৃপক্ষ ও সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারহার তো জেলখানায় 5 তারকা হোটেলের মতো ইমরান খানের আয়েশি জীবন কাটানোর গল্পও শুনিয়েছিলেন। যদিও এসবে খানকে নিয়ে নেতাকর্মীদের উদ্বেগ দূর হয়নি, তবে ইমরান খানের বোনের দেখা করার পর সেই উদ্বেগ এখন নেই বললেই চলে। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রাজনীতিতে আসার পর 2018 সালে প্রধানমন্ত্রী হন। এরপর 2022 সালের এপ্রিলে পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় 2023 সালের অগস্টে কারাগারে নেওয়া হয় ইমরান খানকে। যদিও এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান। এর মধ্যে 2024 সালের নির্বাচনে খানের দল পিটিআই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 45 লাখ বেশি ভোট পেলেও শেষ পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি। বিরোধী দলগুলো জোট সরকার গঠন করলে সর্বাধিক ভোট পেয়েও ক্ষমতায় আসতে পারেনি খানের দল পিটিআই। বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার মধ্যেই চলতি সপ্তাহে 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে 2 দেশের কৌশলগত সহযোগিতা জোরদার, ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের ভূ-রাজনৈতিক ভূমিকা এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। 2 ডিসেম্বর বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়াং জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আসন্ন সফর হবে তার 4র্থ চীন ভ্রমণ। গত বছর 2 দেশের কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে শি জিনপিং এর ফ্রান্স সফরের প্রতিদানে এবার ম্যাক্রো বেইজিং আসছেন। 3 ডিসেম্বর ম্যাক্রো বেইজিং এর ফরবিডেন সিটি ভ্রমণ করবেন এবং 4 ডিসেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং 5 ডিসেম্বর দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশের চেংডুতে সফর করবেন। এই সফরে 2 দেশের নেতা কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক উত্তেজনা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। চীন চাইছে এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে সাজাতে, সহযোগিতা বাড়াতে এবং ইউরোপের সঙ্গে স্থিতিশীল বহুপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে। অন্যদিকে ইউরোপও এই সফরকে একটি বড় সুযোগ হিসেবে দেখছে, বিশেষ করে এমন সময় যখন বেইজিং ক্রমশ বিশ্ব বাণিজ্য কেন্দ্রে তার অবস্থান শক্ত করছে। 2023 সালে ইইউ কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইনের সঙ্গে চীনের সফরের পর এবার একাই চীনে যাচ্ছেন ম্যাক্রো। যেহেতু বাণিজ্য ইইউর কেন্দ্রীয় এখতিয়ারের মধ্যে পড়ে, তাই ম্যাক্রো পুরো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চীনের সঙ্গে আলোচনা করবেন এবং সব সিদ্ধান্ত সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের কাছে জানাবেন। ম্যাক্রো চীনের সঙ্গে আলোচনা করবেন ইইউ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে। ইউরোপ চীনকে একই সাথে সহযোগী, প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, তাই তার আলোচনাও এই দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইইউ ও চীনের সম্পর্ক চাপের মধ্যে রয়েছে। 2024 সালে 2 পক্ষের বাণিজ্য ঘাটতি 305.8 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ইউরোপীয় শিল্প প্রতিষ্ঠানগুলো চীনা বাজারে চাহিদা কমে যাওয়ায় সমস্যায় পড়েছে। এছাড়া মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবও ইউরোপের শিল্প ও বাণিজ্য ঘাটতিতে পড়েছে। বিশেষ করে চীনের বিরল মৃত্তিকা রপ্তানিতে সীমাবদ্ধতা ইউরোপের মোটর গাড়ি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের জন্য বড় চাপ সৃষ্টি করেছে। যদিও বিরল মৃত্তিকা নিয়ে সরাসরি আলোচনা হবে না,
তবুও বাণিজ্য সংক্রান্ত কিছু বিরোধ, যেমন ইইউ শুয়োরের মাংস এবং দুগ্ধজাত পণ্যের ওপর চীনা তদন্ত আলোচ্য বিষয় হিসেবে থাকবে। ম্যাখোর চীনা সফরে বিনিয়োগ ও উদ্ভাবন এজেন্ডায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। চীনের অনেক কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যাটারি এবং ড্রোনের মতো খাতে শীর্ষে আছে এবং তারা ইইউ সহ অন্যান্য দেশে নতুন প্রতিষ্ঠান খুলে বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে। যদিও ফ্রান্স ইউরোপীয় বাজারে চীনের প্রধান প্রবেশপথ নয়, তবুও সম্প্রতি তারা রাসায়নিক, মোটর গাড়ি এবং শক্তি খাতে বিনিয়োগ করেছে। ইইউ সদস্য দেশগুলো চীনে কোম্পানিতে প্রযুক্তি হস্তান্তরের বাধ্যবাধকতা নিয়ে ভাবলেও প্রযুক্তি জ্ঞান ভাগাভাগির পক্ষে ম্যাখো। 30 বছরের বিশ্বায়নের পর চীনের কাছে উন্নত প্রযুক্তি এসেছে, যা বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে ভাগ করা সম্ভব, যার মধ্যে ইউরোপীয়রাও রয়েছে। এছাড়া ফরাসি সিইওদের একটি প্রতিনিধি দলও চীনা বাজারে প্রবেশাধিকার পেতে ম্যাখোর সঙ্গে সফরে আসছেন। সফরটি শুধু অর্থনীতি নয়, ভূরাজনীতিতেও গুরুত্ব বহন করে। যুক্তরাষ্ট্র যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে, তখন ইউরোপও চাচ্ছে কিয়েভের স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি বাস্তবসম্মত সমাধানের পথ তৈরি করতে। যদিও এই প্রক্রিয়ায় সরাসরি অংশ নয় চীন, ইউরোপের বিশ্বাস বেইজিং এর প্রভাব মস্কোর ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ বহুবার অনুরোধ করলেও চীন এখনো রাশিয়ার প্রতি নিজের অবস্থান পরিবর্তন করেনি। ইউরোপের অভিযোগ, রাশিয়ার যুদ্ধযন্ত্র টিকিয়ে রাখতে যে গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন তার 80% চীনের কাছে থেকে আসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে শান্তি রক্ষায় চীনের বিশেষ দায়িত্বের কথা শিকে মনে করিয়ে দেবেন ম্যাখো। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বাড়ছে। চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে দাবি করে, যদিও এটি স্বশাসিত। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, যদি চীন তাইওয়ানের বিরুদ্ধে আক্রমণ বা অবরোধ চালায় তা জাপানের জন্য অস্তিত্বগত হুমকি হবে। এর ফলে জাপান বিদেশে সামরিক বাহিনী মোতায়েন করতে পারবে। চীন এ পরিস্থিতিতে টোকিওর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ দিচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে ইউরোপের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরবেন ম্যাখো। কোনোভাবেই তাইওয়ানে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয় ইইউ, আবার সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতির পক্ষেও নয় আঞ্চলিক জোটটি। বিশ্লেষকরা বলছেন, অতীতে চীনের সঙ্গে শক্তিশালী ইউরোপীয় অবস্থান গড়ার চেষ্টা করছেন ম্যাখো। সরাসরি দ্বন্দ্ব এড়িয়েছেন তিনি। এবার তার লক্ষ্য স্পষ্ট। চীন যদি অর্থনৈতিক বা নিরাপত্তা হুমকি বাড়ায়, ইউরোপ তা দেখবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে, কিন্তু কোনো বড় সংঘাত বা বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক বিভাজন যেন না হয় তা নিশ্চিত করবে। ম্যাখোর চীন সফর এমন এক সময় হচ্ছে যখন ইউরোপীয় শিল্পক্ষেত্র চীনা সস্তা রপ্তানির চাপে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে ইস্পাত এবং বৈদ্যুতিক যানবাহন খাতে ইউরোপীয় শিল্পের ওপর চাপ সৃষ্টি করছে। চীনের বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণ এবং বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তিতে আধিপত্যের কারণে ইউরোপীয় সরবরাহ শৃঙ্খলাও হুমকির মুখে। ওয়াশিংটনের শুল্কের চাপের মধ্যে চীন নিজেকে ইউরোপের জন্য ব্যবসায়িক অংশীদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। ম্যাখো বাণিজ্য ভারসাম্য পুনর্স্থাপন এবং উদ্ভাবনের লাভ ভাগাভাগি করার জন্য চাপ দেবেন, যাতে ইউরোপ চীনা প্রযুক্তিতে প্রবেশাধিকার পায়। চীনের ওপর নির্ভরতা কমানোর জন্য ইউরোপ নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। শিগগিরই ইইউ একটি নতুন অর্থনৈতিক নিরাপত্তা নীতি ঘোষণা করবে, যা চীনের সঙ্গে বাণিজ্যকে শক্তভাবে নিয়ন্ত্রণ করবে। যেখানে ফ্রান্স দেশীয় বৈদ্যুতিক গাড়ি শিল্প রূপান্তরের চাপে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক বৃদ্ধি ইইউ এর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ব্র্যান্ডি আমদানিতে চীনের তদন্তকে অনেকেই এই অবস্থানের প্রতিশোধ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের ধারণা, চীনে ফরাসি বিনিয়োগেও জটিলতা তৈরি হচ্ছে। ম্যাখোর চীন সফর ইউরোপ চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদিকে বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার সময় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ, অন্যদিকে সংঘাত এড়িয়ে বাস্তবসম্মত সহযোগিতা বজায় রাখতে আগ্রহী। দুই পক্ষই জানে সম্পর্কের চাবিকাঠি হলো ভারসাম্য, আর সেই ভারসাম্যই ঠিক করবে আগামী দিনের বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তার সমীকরণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 5 ঘন্টার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
তাদের সঙ্গে আরও ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি ওসাকভ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। 2 ডিসেম্বর সন্ধ্যায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় মধ্যরাতে। মূলত ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এই নিয়ে বৈঠক হয় তাদের। তবে দীর্ঘ 5 ঘন্টা আলোচনা করেও এই নিয়ে কোনো আপোষে যেতে পারেননি তারা। বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি ওসাকভ জানিয়েছেন, আলোচনা ভালো ও গঠনমূলক হলেও মূল ইস্যুতে কোনো বড় অগ্রগতি হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো আপোষে যেতে পারিনি, তবে যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিয়েছে তা নিয়ে সামনে আরও আলোচনা হতে পারে। মস্কো, ওয়াশিংটন দুই পক্ষেরই এখনো অনেক কাজ বাকি। এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র 28 দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানিয়েছেন। এই খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ আছে, শান্তি চুক্তি হলে দোনেস্ক ও লুহান্স্ক সহ পুরো দনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে। এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন, তাই ইউক্রেন কোনোভাবেই তাদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। অন্যদিকে রাশিয়া বলছে তারা দোনবাস ইস্যু বাইরে রেখে কোনো চুক্তি করবে না। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো, নয়তো শক্তি প্রয়োগ করে দোনেস্ক ও লুহান্স্ক সহ পুরো দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নিব আমরা। সম্প্রতি রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার পর ইউক্রেনকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর এসব হামলা দস্যুতা। এ ধরনের হামলা চলতে থাকলে ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি ইউক্রেনকে সমুদ্র পথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 2 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন আরও জানিয়েছেন, প্রয়োজনে ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজেও হামলার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপকারিতা যেমন আছে তেমনি অপকারিতাও রয়েছে। আর শিশুদের হাতে সোশ্যাল মিডিয়া অনেকটা ছুরির মতো। ছুরির সঠিক ব্যবহার একটি শিশু করতে পারবে না, তাই স্বাভাবিক। 16 বছরের কম বয়সী শিশুদের যথাযথ বিকাশের কথা ভেবে এবার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। তবে এ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। আদালতে দেশটির এক মন্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছে 2 শিশু। অস্ট্রেলিয়া সরকারের এক জরিপে দেখা গেছে দেশটিতে 10 থেকে 15 বছর বয়সী 96% শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাদের 10 জনের মধ্যে 7 জন ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হয়েছে। এসব কন্টেন্টের মধ্যে ছিল নারী বিদ্বেষ, মারামারির ভিডিও। এর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া সরকার আপাতত 10টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে, যেগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স বা টুইটার, ইউটিউব, রেডিট, কিক এবং টুইটস। 10 ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকার বলছে, শিশুদের ওপর থেকে সোশ্যাল মিডিয়ার খারাপ প্রভাব কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ অনেক প্ল্যাটফর্মের ডিজাইন এমনভাবে করা যা শিশুদের দীর্ঘ সময় স্ক্রিনে রাখতে উৎসাহিত করে এবং এসব প্ল্যাটফর্মে এমন কন্টেন্ট থাকে যা মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর। অস্ট্রেলিয়ার সরকার বলছে, এই নিয়ম কার্যকর হওয়ার পর 16 বছরের কম বয়সী কোনো শিশু যদি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তবে শিশু বা অভিভাবকদের কোনো জরিমানা হবে না, বরং ওই সোশ্যাল মিডিয়াকে অন্তত $32 জরিমানা করা হবে। সরকারের এই উদ্যোগের পর মেটা জানিয়েছে তারা 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে এবং নতুন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্ট খোলার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টগুলো সর্বোচ্চ 3 বছর পর্যন্ত অথবা তাদের বয়স 16 বছর হওয়া না পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবে। অস্ট্রেলিয়া সরকার এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করলো যখন সামনে বড় ছুটি অপেক্ষা করছে। টানা 8 সপ্তাহ বন্ধ স্কুল। এমন সময় ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং ছাড়া থাকাও তাদের জন্য কষ্টকর। সরকারের উদ্যোগে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার শিশুরা। সরকারের এমন উদ্যোগ পছন্দ হয়নি দেশটির শিশুদের, তারা ব্যাপকভাবে ক্ষুব্ধ। তেমনি একজন 15 বছর বয়সী কিশোরী টিকটকার সার, সে গায়িকা হতে চায়। সার বলেছে, একটি একটি করে পোস্ট করে আমি অ্যাকাউন্টে 4000 ফলোয়ার জোগাড় করেছি। এতে আমার অনেক সময় লেগেছে। এখন এসব আমি হারাতে চলেছি। আমার গান শোনার জন্য আমি যে প্রতিটি মানুষকে জড়ো করেছিলাম সব শেষ হয়ে যাবে। অনেকে বলছেন এসব বয়স সীমা বেঁধে দিয়ে তেমন কোনো লাভ হবে না, বরং শিশুরা সোশ্যাল মিডিয়া ব্যবহার মোটেই বাদ দেবে না।
বেশিরভাগ শিশুই তাদের বাবা মায়ের ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া চালু রাখতে। কিশোরী ইনফ্লুয়েন্সার জয়ী ও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। টিকটকে তার প্রায় 48,000 ফলোয়ার রয়েছে। জয়ীর অ্যাকাউন্টে তার বাবার নাম ব্যবহার করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে সে তার ভিডিওগুলোতে অন্যদের পরামর্শ দিচ্ছে। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস বাবা মায়ের ইমেইল দিয়ে পরিবর্তন করে ব্যবহার করতে। জয়ীর মা বাবাও সোশ্যাল মিডিয়ায় তাদের এই কার্যকলাপ সমর্থন করেন এবং বিশ্বাস করেন যে এটি তার জন্য কল্যাণকর। সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে অভিভাবকদের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি শিশুদের বিকাশের জন্য উপকারী, এতে কোনো ক্ষতি নেই। তবে কেউ আবার ভিন্ন মত করে বলছেন এতে শিশুদের যথাযথ বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক ডিজিটাল পরিচয় সংস্থা ইওটি এর প্রধান নিয়ন্ত্রক ও নীতি কর্মকর্তা জুলি ডসন তার শৈশবের কথা স্মরণ করে বলেন, আমার শৈশবেরই সেই লম্বা সফরের কথা মনে পড়ে। সেই সফরে আমরা গাড়ির পেছনে বসে লাফাতাম, কোনো সিট বেল্ট ছিল না। এখন 10 ঘন্টার লম্বা সফরে আপনি 5 বছরের শিশুকে দিয়ে তা কোনোভাবেই করাতে পারবেন না, সে শুধু মোবাইল টিপবে। এদিকে সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘটনায় অস্ট্রেলিয়ার কমিউনিকেশনস মিনিস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে 15 বছর বয়সী নোয়াহ জোন্স ও মেসি নেল্যান্ড। তাদের দাবি অস্ট্রেলিয়ার সরকার অসাংবিধানিক উদ্যোগ নিচ্ছে এবং তাদের অধিকার হরণের পরিকল্পনা করছে। নোয়াহ জোন্স বলেন, সোশ্যাল মিডিয়ার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হলে শিশুরা আরো বেশি বিপদে পড়বে। তারা তখন অন্য যে কোনো উপায়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। কে সামাজিক মাধ্যম ব্যবহার করবে সেটার সিদ্ধান্ত নেবে তার পরিবার, তার বাবা মা, সরকার নয়। মেসি নেল্যান্ড বলেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। সরকারের এই উদ্যোগ খুবই ভয়ানক। সম্প্রতি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট। তারা যুক্তি দিয়েছে যে এটি তরুণ অস্ট্রেলিয়ানদের রাজনৈতিক মত প্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর একটি প্রকাশ্য আক্রমণ। তবে অস্ট্রেলিয়ান কমিউনিকেশনস মিনিস্টার আনিকা ওয়েলস পার্লামেন্টে এর কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কোনো হুমকিকে ভয় পাই না। আইনি চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের দমানো যাবে না। অস্ট্রেলিয়ার শিশুদের রক্ষায় অভিভাবকদের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থানে অটল থাকব। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে বিশ্বের আরো কয়েকটি দেশও এ উদ্যোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্যে এবছরের জুলাইয়ে কার্যকর হওয়া নতুন নিরাপত্তা নিয়ম অনুযায়ী অনলাইনে বেআইনি বা ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের রক্ষা করতে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। ইউরোপের বিভিন্ন দেশেও নির্দিষ্ট বয়সের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। গত সেপ্টেম্বরে ফ্রান্সে 15 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পাশাপাশি 15 থেকে 18 বছর বয়সীদের জন্য রাতের বেলায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। ডেনমার্কও 15 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। আর নরওয়ে একই ধরনের প্রস্তাব বিবেচনা করছে। স্পেনও একটি খসড়া আইন সংসদে উত্থাপন করেছে, যেখানে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য 18 বছরের কম বয়সীদের জন্য গার্ডিয়ানের সম্মতি ব্যতীত সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বজুড়ে বর্তমানে যার বাবা মা অথবা অভিভাবক রয়েছেন তাদের আনুমানিক বয়স 30 থেকে 50 বছরের কিছু কম বা বেশি। তাদের বয়স যখন 10 বছরের আশেপাশে ছিল তখন বিশ্বে মোবাইল বা স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রচলনও তেমন একটা ছিল না। তাই বেড়ে ওঠার পরিবেশটাও ছিল ভিন্ন। মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন তারা। তবে সময়ের আবর্তনে এখন ইন্টারনেট, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে যাদের বয়স 10 থেকে 15 বছরের আশেপাশে তারা জেনজি বা জেনারেশন আলফা। মোবাইল, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ঘিরেই তাদের বেড়ে ওঠা। এমন অবস্থায় নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অস্ট্রেলিয়ার শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। $1 ট্রিলিয়ন সমান আসলে কত জানেন? এটা এতটাই বেশি যে আপনি যদি প্রতিদিন 10 লাখ বা $1 মিলিয়ন করে খরচ করতে শুরু করেন, তবুও $1 ট্রিলিয়ন খরচ করতে আপনার সময় লাগবে প্রায় 2740 বছর মাত্র। আর পৃথিবীতে এমন মানুষও আছে যে বা যারা এত বেশি সম্পদের মালিক হতে যাচ্ছে। জি, এমন এক অদ্ভুত দুনিয়াতে আমরা এখন বসবাস করছি। চলুন আজকের ভিডিওতে দেখা যাক এই $1 ট্রিলিয়ন দুনিয়া আসলে কেমন। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক
হয়তো তিনিই পৌঁছতে চলেছেন 12 শূন্যের এই অদ্ভুত সংখ্যায়, মানে একের পর 12টি শূন্য বা $1 ট্রিলিয়ন সম্পদের মালিক, যা এক জীবনে তো দূরের কথা, কয়েক জীবনে খরচ করা কঠিন। তো কি করা যায় $1 ট্রিলিয়ন দিয়ে? বিশ্লেষকেরা বলেন এই পরিমাণ অর্থ দিয়ে হয়তো দক্ষিণ কোরিয়ার মতো পুরো একটা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। দুনিয়ার সব বড় স্পোর্টস লিগ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সবই কিনে নেওয়া যায়, অথবা পুরো গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিও কিনে ফেলা যায় এই পরিমাণ অর্থ দিয়ে। এত বিপুল পরিমাণ অর্থ আসলে আমাদের অনেকেরই কল্পনা সীমার বাইরে, আমার সীমানার বাইরে অবশ্যই। ধরুন কেউ যদি প্রতিদিন $100 করে আয় করে, তাহলে এই হারে $1 ট্রিলিয়ন আয় করতে মোটামুটি 2,74,00,000 বছর লাগবে। ভাবা যায়? তবে আজকের দিনে বিলিয়নিয়ার হওয়া কিন্তু খুব বেশি বিরল কিছু না। ফোর্বসের তথ্য মতে বিশ্বে এখন প্রায় 3,000 জন বিলিয়নিয়ার আছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন 900 জন, চীনে 500-র বেশি, তারপর ভারত, জার্মানি, যুক্তরাজ্য ইত্যাদি ইত্যাদি। তো ইলন মাস্ক কিভাবে এত ধনী হলেন? ইলন মাস্কের সম্পদ মূলত কয়েকটি কোম্পানি থেকে এসেছে। টেসলা, বিশ্বের শীর্ষ ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি; স্পেস এক্স, পুনরায় ব্যবহারযোগ্য রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান; স্টারলিংক, স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি; এক্স বা টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম; এবং নিউরোলিংক, মস্তিষ্কের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে সম্পদের বড় অংশই আসলে শেয়ার, মানে ব্যাংকে পড়ে থাকা নগদ অর্থ নয়, বরং কোম্পানির এক টুকরো মালিকানা। যেমন টেসলার শেয়ারের দাম বাড়লে মাস্ক হয়ে যান আরও ধনী, আবার কমলে কাগজ কলমে $1 বিলিয়ন কমে যায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আর কারা হতে পারেন ট্রিলিয়নিয়ার? অক্সফামের মতে আগামী 10 বছরে আরও কয়েকজন $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারেন। এর মধ্যে আছেন জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ এবং বার্নার্ড আর্নল্ড। এদের অধিকাংশই টেক ইন্ডাস্ট্রির মানুষ। তবে অনেকে আবার মনে করেন কারো এককভাবে এত সম্পদ থাকা ঠিক নয়, কারণ পৃথিবী এখন এমন এক সময় আছে যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, কিন্তু ধনীরা আরও ধনী হচ্ছে। 2020 সালের পর থেকে বিশ্বের সবচেয়ে ধনী 5 জন ব্যক্তি তাদের সম্পদ দ্বিগুণ করেছে। একই সময় প্রায় 5 বিলিয়ন মানুষ আগের চেয়ে আরও গরিব হয়েছে। এবং এটাই সবচেয়ে বড় উদ্বেগ যে এই অর্থ সম্পদের ব্যবধান শুধু বাড়ছেই। সম্পদ যেন এক চুম্বকের মতো, যাদের আছে তাদের দিকেই আরও ধাবিত হচ্ছে। আবার ধন সম্পদ থাকলে ক্ষমতাও আসে। একজন আল্ট্রা রিচ মানুষ চাইলে রাজনৈতিক দলকে অর্থায়ন করতে পারেন, মিডিয়া কিনে নিতে পারেন, জনমতকে প্রভাবিত করতে পারেন এবং সরকার পর্যন্ত বসে আনতে পারেন। এটাই অনেকের ভয় যে এমন মানুষরা কার্যত অনির্বাচিত বিশ্বশক্তি হয়ে উঠতে পারে। তবে কেউ কেউ আবার বলেন এই ধনী ব্যক্তিরাই উদ্ভাবনকে সামনে নিয়ে আসে। ইলেকট্রিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো বিশ্বের অগ্রগতি ঘটাবে এবং সরকারগুলো ট্যাক্সও পাচ্ছে এদের কাছ থেকে। কোম্পানি বাড়লে কর্মসংস্থানের সুযোগও বাড়ে, আর কিছু ট্রিলিয়নিয়ার হতে পারেন দানশীল। এই যুক্তি পাল্টা যুক্তির পরও বাস্তবতা হলো পৃথিবীর একদিকে যদি ট্রিলিয়নিয়ার জন্ম নেয় আর অন্যদিকে কোটি কোটি মানুষ যদি দারিদ্র্যে আটকে থাকে, তাহলে এগিয়ে যাওয়ার নামে আমরা পিছিয়ে পড়ছি। ভবিষ্যতে হয়তো কোয়াড্রিলিয়নিয়ারও আসবে, আরও বেশি শূন্য, আরও বেশি ক্ষমতা। কিন্তু প্রশ্ন একটাই, পৃথিবীর এত বাকি মানুষ কোথায় দাঁড়াবে? আচ্ছা, আপনার হাতে যদি $1 ট্রিলিয়ন থাকতো, আপনি কি করতেন? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।